জানো, একটা মানুষ ঠিক কখন হেরে যায়? যখন একটা মানুষের মন সাফ থাকে, কিন্তু তারপরও কেউ যদি তাকে মিথ্যা অপবাদ দেয়, তখন ওই মানুষটা হেরে যায়। চাইলেও তখন আর কিছু বলার থাকে না। আমার ক্ষেত্রে ঠিক এমন কিছু হয়েছিল। নিজের ফুফাতো বোনের মিথ্যা অপবাদে আমাকে আমার বাবা মা বাড়ি থেকে বিতাড়িত করেছিল। তো কি হয়েছিল চলেন আপনাদেরকে বুঝিয়ে বলছি। এই, তোর কি কথা কানে যায় না? বারবার তোকে বলছি যে আমি তোকে ভালোবাসি না, তারপরেও তোর কথা কান দিয়ে যায় না। তোকে না বলছি আমি অন্য একজনকে ভালোবাসি। দেখো ফারিয়া, তুমি বুঝতে চাইছো না কেন? আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। আর তুমি যে ছেলেটাকে ভালোবাসো, ওই ঈশান, ছেলেটা ভালো না, অনেক খারাপ, প্লে বয়। দেখ, অনেক সহ্য করেছি, আর না। তুই ওর সম্বন্ধে আর একটা বাজে কথাও বলবি না। ঈশান কেমন সেটা আমার খুব ভালো করে জানা আছে। তুমি পাল্টা জানো। ভালো করে বলছি তো কান দিয়ে ঢুকছে না, তাই না? তোকে বলেছি না আমি তোকে ভালোবাসি, আর ওই ছেলেটা ভালো না, তারপরে তোর আমার কথা বিশ্বাস হচ্ছে না? কথাবার্তা ঠিক করে বল, মাথা গরম করাবি না। তোর মাথা গরম করালে কি করবি, হ্যাঁ? তুই আমার কোনো চুলও ছিঁড়তে পারবি না। অনেক ভালোভাবে তোকে বুঝিয়েছি, কিন্তু তুই তো ভালোভাবে বোঝার মেয়েই না। তোর তো ওই প্লে বয় ঈশানকেই ভালো লাগবে, কারণ তুইও যেমন, তোর চয়েসও তেমন। আজকের পর থেকে তুই আমার সাথে কোনো কথা বলবি না। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। ঠিক আছে, যাচ্ছি। কিন্তু আজকে তো তুই বুঝতে পারছিস না, তাই না? একদিন ঠিকই বুঝতে পারবি, তখন আর চাইলেও আমার কাছে ফিরে আসতে পারবি না। এটা মাথায় ঢুকিয়ে রাখিস। আরে যা যা, কত আইলো আর কত গেল, নাটক মারাইতে আইসিস তাই না? ওর কথা শুনে আমার মাথায় রক্ত উঠে গেল। তারপরও নিজেকে কন্ট্রোল করে ওই জায়গা থেকে আমার বন্ধুদের কাছে চলে আসলাম। আমার এমন রাগান্বিত মুখ দেখে আমার বন্ধু বলতে শুরু করলো, কিরে ভাই, এরকম রেগে আছিস কেন? একটু আগেই দেখলাম কত হাসি খুশি ছিলি, কি হয়েছে তোর? আর বলিস না, তুই তো জানিসই আমি ফারিয়াকে কতটা ভালোবাসি। কিন্তু ও কিনা আমাকে ভালো না বেসে ভালোবাসে প্লে বয় ঈশানকে, যার কিনা হাজারটা মেয়ের সাথে রিলেশন, সবাইকে কিনা কি ছেড়ে দিয়েছে। আরও এত বড় এত কিছু জানার পরও ওর সাথে রিলেশনে গিয়েছে। বল কেমনটা লাগে? আমি ওকে বোঝাতে গিয়েছিলাম, আর আমাকে কিনা যা নয় তা বলে অপমান করে দিয়েছে। ইচ্ছে তো করছে ওই শালার বেটা ঈশানকে এখনই অলবর্তা বানিয়ে ফেলি। কাম ডাউন ব্রো, ওইটা না পরে দেখা যাবে। আর তোর বোনেরও বলিস, হ্যারি চোখে না চুলা ভালো, রেখে পচা জিনিসে পা কাটেছে। সেটাই তো ওকে বোঝাতে পারছি না। মেয়েদের চয়েসগুলোই এরকম, প্লে বয়দের সাথে প্রেম করবে আর ছেঁকা খেয়ে বলবে যে সব ছেলেরাই খারাপ। সেটাই ভাই, এদেরকে কে বোঝায়? এরা বোঝে কম, লাফায় বেশি। আচ্ছা এখন বস, যা করার পরে ঠান্ডা মাথায় করা যাবে। এদিকে আমি হামিদের কথায় নিজেকে কিছুটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করলাম। তারপর যথারীতি আমি আর হামিদ ক্লাস করে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই দেখলাম আব্বু সোফার মধ্যে রেগে বসে আছে। আমি যখনই পাশ কাটিয়ে রুমে যেতে নেব, তখনই আব্বু বলতে শুরু করলো, কোথায় যাচ্ছিস? এইদিকে আয়। জি আব্বু, বলেন। তুই ফারিয়াকে কি বলেছিস? কই আব্বু, আমি তো ফারিয়া আপুকে কিছু বলিনি। কেন আব্বু, কি হয়েছে? একটা থাপ্পড় মেরে তোর মিথ্যা বলা চটিয়ে দেব। আব্বু, তুমি এমন রেগে যাচ্ছ কেন? কি হয়েছে? আর ফারিয়া আপু তোমাকে কি বলেছে? ফারিয়া কি বলেছে তাই না? তুমি এমন ভাব ধরছিস, মনে হয় তুই জানিস না। আব্বু, না বললে বুঝবো কি করে? তুই ফারিয়াকে নাকি ডিস্টার্ব করেছিস। কি বলছো আব্বু এগুলা? আমি ওকে ডিস্টার্ব করতে যাব কেন? ও কি তাহলে আমার কাছে মিথ্যা বলেছে? হ্যাঁ, ফার্দার যদি এরকম আর একদিনও দেখেছি, তাহলে তোর একদিন কি আমার একদিন। তারপর আমি মাথা নিচু করে আমার রুমে চলে আসলাম। রুমে এসে আমার রাগের পরিমাণটা বেড়ে গেল। মেয়েটা কি পরিমাণে শয়তান! আমার নামে বানিয়ে বানিয়ে মিথ্যা বলেছে আমি নাকি ওকে ডিস্টার্ব করেছি। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। তখন আমি হামিদকে কল করলাম। হামিদ, তোর সাথে আমার কথা আছে, তুই বিকেলে পার্কে চলে আয়। কিরে মামা, কি হলো তোর? মাত্রই না বাসায় গেলি, আর এখন বলছিস কি না আমার সাথে দেখা করবি? বিকেলে কিছু কি হয়েছে তোর? যেটা বলার সামনাসামনি বলবো, তোকে যেটা বলেছিস সেটা কর। তারপর আমি ফ্রেশ হয়ে রুমে বসে রইলাম। যখন বিকেল হলো তখন পার্কে চলে আসলাম। এসে দেখি হামিদ এখনও আসেনি, তাই হামিদকে ফোন করলাম। কী রে, তুই কোথায়? এখনও পার্কে আসিসনি যে? আরে মামা, এই তো এসে গেছি, 2 মিনিট দাঁড়া। কিছুক্ষণ পর হামিদ এসে গেল। তারপর আমাকে বলতে শুরু করলো, কি হয়েছে রে? তুই এত রেগে আছিস কেন? বাসায় কি কিছু হয়েছে? আর বলিস না, ফরির বাচ্চা ফরিয়া বাসায় গিয়ে বলেছে আমি নাকি ওকে ডিস্টার্ব করেছি।
আব্বুর কাছে নলেজ করেছে। আব্বু তো আমাকে ইচ্ছা মতো বকাঝোকা করেছে। আমি বুঝলাম না ভাই, তোর ফুফাতো বোনের কি মাথার সমস্যা আছে? আমি জানি না, আর আমি কি ওকে ডিস্টার্ব করেছি? আমি তো তখন ওখান থেকে চলে এসেছিলাম, তারপরও কিনা আব্বুর কাছে আমাকে ছোট করলো। এটার একটা বিহিত আমাকে করতে হবে। ওকে তো আর এমনি এমনি আমি ছেড়ে দেব না। আরে ভাই, এত রেগে যাস কেন? রাগের মাথায় কোনো কিছু করলে তাতে ফল ভালো হয় না। তুই শান্ত হ, শান্ত মাথায় ভেবে দেখ কি করা যায়। হামিদের কথা শুনে আমি কিছুটা শান্ত হলাম। তারপর আমি হামিদকে বললাম, যত যাই বলিস, আমি ঈশানকে ছাড়বো না। তুই লোক জড়ো কর, শালাকে ইচ্ছা মতো মারবো। শালা আমার জিনিসে হাত দিয়েছে, ওর হাত আজকে ভেঙেই ফেলবো। দেখ মামা, পাগলামি করিস না। পাগলামি করলে সমস্যাটা আরও বাড়বে, কমবে না কিন্তু। এই বালপাক না, তোকে এত কথা বলতে বলেছি? যেটা বলেছি সেটা কর। যদি আমার সাথে থাকতে চাস তো থাক, না হলে আমার সাথে থাকার দরকার নেই। আমি একাই ওকে মারবো। আর একটাবার ভেবে দেখলে হতো না? ওকে মারা কি খুব জরুরি? হ্যাঁ, খুব জরুরি। ওকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমার রক্ত ঠান্ডা হবে না। এখন তুই আমার সাথে থাকবি না চলে যাবি তোর ব্যাপার। তুই খুব ভালো করে জানিস আমি তোর সাথেই থাকবো, তুই যা করিস না কেন। ঠিক আছে, তাহলে আরিফুলকে বল ঈশানের খোঁজ নিতে। আরিফুল হলো আমাদের কলেজেরই এক ছোট ভাই, যাকে আমি লাগিয়েছিলাম ঈশানের পেছনে। এখন হামিদ আরিফুলকে ফোন দেয়। আরিফুল, কোথায় আছিস তুই? এই তো ভাই, আমি ঈশানের পেছন পেছন ফলো করছি। কোথায় আছে ঈশান? এই তো ভার্সিটির পিছনে যে বটগাছটা আছে না, ওখানে একটা মেয়ের সাথে লুতুপুতু করছে। তাই নাকি? আচ্ছা দাঁড়া, আমি আর প্রিন্স আসি, তুই দেখিস অজানা কোথাও না যায়। ঠিক আছে ভাই। কি রে, কি বললো আরিফুল? ঈশান নাকি ভার্সিটির পেছনে কারোর সাথে লুতুপুতু করছে। আরিফুল তো এটাই বলল। আমি তো জানতামই শালার চরিত্র এমনই। আর ফারিয়াকে দেখ, এই শালিকই না, এই চরিত্রহীন ছেলের জন্য আমার নামে বাসায় বিচার দেয়। একটা আবার ভাব, এই শালিক কি পরিমাণ থার্ড ক্লাস। আরে ভাই, কি আর বলবো, মেয়েদের উচিত এমন যত সব গাঞ্জাখোর মার্কা ছেলে আর প্লেবয়দের সাথে প্রেম করবে, আর দিন শেষে স্যাকা খেয়ে বলবে সব ছেলেরাই খারাপ। সবই বুঝলাম। এখন আমি ঈশানকে গিয়ে শাসিয়ে আসবো। যদি শালা ভালো হয় তো ভালো, আর যদি বেশি তিরিং বিরিং করে তাহলে পরের বার ওর হাত পা ভেঙে ওর অবস্থা নাজেহাল করে ছাড়বো। ঠিক আছে, তুই যেটা ভালো বুঝিস তাই কর। আমার একটাই কথা, বেশি মাথা গরম করিস না, তাহলেই হবে। তোর তো আবার অল্পতেই মাথা গরম হয়ে যায়। ঠিক আছে বন্ধু, মাথা গরম হলে তো তুই আসিসই। তারপর আমি যথারীতি ভার্সিটিতে গেলাম। ভার্সিটির দিকে দেখলাম ঈশান এখনও ওই মেয়েটার সাথে লুতুপুতু করছে। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম, আসসালামু আলাইকুম ঈশান ভাই, কী খবর আপনার? কে? ও তুমি? তো ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনার সাথে একটা কথা ছিল। বলো, কি বলবে? এই মেয়েটার সামনেই বলবো নাকি একা বলবো? আচ্ছা ঠিক আছে, আমি ওকে যেতে বলছি। আচ্ছা প্রেমা, তুমি এখন যাও, তোমার সাথে পরে কথা বলবো। ঠিক আছে, সন্ধ্যায় কল দিও। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আচ্ছা ভাই, এবার তাহলে বলো তুমি কি বলতে চাও। আসলে ভাই, আমি কে সেটা তো আপনার অজানা না, তাই না? আমাকে তো আপনি মনে হয় চেনেনি। চিনবো না কেন? অবশ্যই চিনি। তুমি তো ফারিয়ার ভাই, তাই না? আই মিন মামাতো ভাই। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি ওর মামাতো ভাই প্রিন্স আহমেদ সুজন। তো ভাই, আপনার কাছে আমার একটা কথা। জি ভাই, বলো কি বলবে। আসলে ভাই, আমি বলতে চাইছিলাম যে ফারিয়ার সাথে আপনার কি সম্পর্ক? ও আচ্ছা, আসলে তুমি হয়তো জানো আমাকে ভালোবাসে, আর ও আমাকে প্রপোজ করে, আর আমিও রাজি হয়ে যাই। কেন, কি হয়েছে তাতে? ভাই, আপনাকে বলতে চেয়েছিলাম যে আপনি ফারিয়ার জীবন থেকে সরে যান প্লিজ। আপনার তো গার্লফ্রেন্ডের অভাব নেই, তাই না? ফারিয়া বাদে অন্য যে কোনো কারোর সাথে রিলেশন করেন প্লিজ ভাইয়া। ফারিয়ার জীবন থেকে সরে যান। আমি ওকে ভালোবাসি, অনেক ভালোবাসি। আরে বাহ, কি বলছো এইসব? এইটা কি করে সম্ভব? কি, আমি ছেড়ে দেব না? এতটা সোজা আমাকে ভেবো না। আগে ওকে চেকে দেখি, ভালো লাগলে রেখে দিব, নাহলে তোমাকে ফিরিয়ে দিব। এই কুত্তার বাচ্চা, কি বললি তুই? জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তোর সাহস কি করে হলো এত বড় একটা বাজে কথা বলার? কুল ব্রাদার, কুল ডাউন। এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি যে তোমার সিনিয়র, এটা কি তুমি ভুলে গিয়েছ?
সিনিয়র আমার বলটা ফলাবা, ইচ্ছে তো করছে তোকে থাপড়িয়ে তো সবগুলো দাঁত ফেলে দেয়, কিন্তু তোর কপাল ভালো রে ভাই, আমার হাত পা বাঁধা, কিছু করতে পারতেছি না, না হলে তোর জিপ টেনে আমি কুকুর দিয়ে খাওয়াতাম। বাহ, হাউ ফানি, অনেক বেশি বলে ফেলছ। ভেবো না দলবল নিয়ে এসে আমাকে ভয় দেখাবে আর আমি ভয় পেয়ে যাব। আর আমি ফারিয়াকে ছাড়বো না। তোমার যা করার তুমি করতে পারো, পারলে তুমি ফারিয়াকে বোঝাও যেন আমার সাথে রিলেশনে না যায়। এ কথা বলতেই আমি ঈশানের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিলাম। ঈশান থাপ্পড় গিয়ে কতক্ষণ ঠান্ডা মেরে ওখানেই দাঁড়িয়ে ছিল, আর থাপ্পড় মারার সাথে সাথে তখন হামিদ আমাকে ধরে ফেলে। তখন ঈশান বলতে শুরু করলো, কাজটা তুমি মোটেও ভালো করলে না, এর মাসুল তোমাকে দিতেই হবে। ওই মিয়া, মার খাওয়ার শখ না থাকলে এখান থেকে যান, না হলে কিন্তু আমি আর ওকে ধরে রাখতে পারবো না। তোমার বন্ধুকে বোঝাও, অনেকবার বেড়ে গেছে, ওর একটা ব্যবস্থা আমি করবই, তবেই ছাড়ব। আমাকে তো চেনে না, ও কার গায়ে হাত দিয়েছে ওকে হারে হারে টের পাওয়াবো। হামিদ ছাড় আমাকে, আজ ওর হাত পা ভেঙেই ফেলবো। আমি ওর সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। আজকে ওর একটা ব্যবস্থা করে তবেই ছাড়বো, কিন্তু হামিদ তো আমাকে ছাড়ছেই না, সাথে আরিফুলও আমাকে ধরে আছে। আমার এমন উত্তেজনা দেখে ঈশান তাড়াতাড়ি করে ওখান থেকে কেটে পড়ে। ঈশান চলে যাওয়ার পর হামিদ আমাকে অনেক বুঝিয়ে শুনিয়ে শান্ত করে। শান্ত হ ভাই। কি করে শান্ত হব বল, ও কি কথাগুলো বলে গেল, ইচ্ছে তো করছে ওকে জ্যান্ত গিলে খাই। কি করবে ভাই, দোষটা তো আর ওর একার নাম, দশটা যে তোর ফুফাতো বোনের। ফারিয়া যদি বুঝতে পারতো যে এই ছেলেটা কি পরিমাণের বাজে, আর ওর নামে এত কিছু জানার পরও ওর সাথে কিভাবে রিলেশনে যায়, এটা আমার বুঝে আসে না। এক হাতে তো আর তালি বাজে না, তাই না? এখন মাথা ঠান্ডা করে বাসায় যা, পরেরটা পরে দেখা যাবে। তারপর হামিদদের কথা মতো আমি নিজেকে কন্ট্রোল করলাম, যদিও আমার রাগটা এখনও চরম পর্যায়ে উঠে রয়েছে। তারপর আমি হামিদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। আর ওইদিকে ঈশান ফারিয়াকে ফোন দিয়ে সব কিছু বলেছে, শুধু ও যেগুলো বলেছে সেগুলো বলেনি। এগুলো শুনে তো ফারিয়া তেলে বেগুনে চলে উঠলো, আর সাথে সাথে আমার বাসায় চলে আসলো। আর সেই সোজা আমার রুমে আসলো, এসে দেখে আমি বিছানায় শুয়ে আছি। তখন ফারিয়া বলতে শুরু করলো, এই, তুই ঈশানকে কি বলেছিস? আর তুই ওর গায়ে হাত তুলেছিস কেন? তাই নাকি? হ্যাঁ, এই যে ম্যাডাম, গলার স্বর নামিয়ে কথা বলবেন, এটা আপনার বাসা না। আর আমি কি বলেছি না বলেছি ঈশান তো নিশ্চয়ই আপনাকে বলেছে, তাহলে ওর কাছ থেকে জানার পরও আবার আমাকে জিজ্ঞেস করছেন কেন? হ্যাঁ, তোকে এত সাহস কে দিয়েছে আমার ব্যাপারে নাক গলাতে? তোকে আমি বলেছি না আমি তোকে ভালোবাসি না, আমি ঈশানকে ভালোবাসি? তারপরে তুই কেন আমাদের ভালোবাসার মাঝে আসিস? হ্যাঁ, এই শুনুন, আপনার সাথে আজাইরা প্যাচাল পাড়ার সময় নেই আমার, আপনি যান এখান থেকে। আমি এখানে থাকতে আসিনি, আমি তোকে যে প্রশ্ন করেছি তার উত্তর দে। তুই ঈশানকে থাপ্পড় মেরেছিস কেন? আমার ইচ্ছা হয়েছে, আমি ওকে থাপ্পড় মেরেছি, তাতে আপনার কি? আমি কি আপনাকে কিছু বলেছি? আমার কি, তাই না? ঠিক আছে, আমার কি, তোকে এর মজা দেখাবো, তারপর ছাড়বো। অনেক বার বেড়ে গেছিস, ছোট ভাই হিসেবে অনেক ছাড় দিয়েছে আন্ডা, এখন তোকে দেখাবো আমি কি জিনিস। মাইন্ড। উমা, তাই নাকি? ঠিক আছে সিনিয়র আপু, আপনি কি করতে পারেন করে দেখেন, আমিও দেখতে চাই আপনি আর কতটা নিচে নামতে পারেন। সময় হলেই দেখতে পারবি আমি কি কি করতে পারি। আরে আরে, যান তো এখান থেকে, এত লেকচার মারতে হবে না আপনাকে, যা করার তা করেই দেখেন। তখন ফারিয়া আমার রুম থেকে চলে গেল, আর আমিও মনে মনে বলতে লাগলাম, শালি গেছে গেছে একটা প্লে বইয়ের সাথে প্রেম করতে গেছে, শালি চয়েস আছে বলতে হয়। ওইদিকে ফারিয়া আর ঈশান একে অপরের সাথে কথা বলছে। তুমি আমার উপরে রাগ করো না, তুমি তো আর কিছু করোনি, তাই না? আর আমি তো তোমাকে ভালোবাসি, প্লিজ আমার সাথে রাগ করে থেকো না, প্লিজ বাবু। তোমার সাথে কোনো কথা নেই, আজকে তোমার জন্য যেন আমাকে ওর হাতে মার খেতে হয়েছে। ও যদি তোমার ভাই না হতো তাহলে আমি দেখিয়ে দিতাম আমি ওকে কি করতে পারি। ও আমার ভাই? হাহ, ভাই মাই ফুট। ওকে আমি এখান থেকে কিছুই মনে করি না এখন থেকে আর। তুমি ওকে যা শাস্তি দেবার দাও, আমি তোমাকে কোনো বাধা দেবো না। কি সত্যি বলছো তো? পরে কিন্তু আমাকে আবার কিছু বলতে পারবে না, আর আমি এই রিভেঞ্জটা কিন্তু অনেক কঠিনভাবে নিব। তোমার যা ইচ্ছে ওর সাথে তাই করতে পারো, তারপরে বাবু আমার সাথে রাগ করো না। তুমি আমার উপরে রাগ করে থাকলে আমার যে ভালো লাগে না, প্লিজ শোনা, মাফ করে দাও আমাকে। ঠিক আছে, মাফ করে দিলাম। আর শোনা, কালকে দেখো ওর আমি কি হাল করি। ঠিক আছে। আর এইদিকে আমি পরদিন ভার্সিটি যাচ্ছিলাম একা একা। কিছুক্ষণ আগানোর পর একটা ফাঁকা জায়গায়, ভার্সিটির কাছাকাছি আর কি,
আমাকে ঈশানের ভাড়া করা গুন্ডারা মিলে আমার পথ আটকালো। তখন আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, কী রে ভাই, কী সমস্যা তোদের? আমার পথ আটকাছিস কেন? তখনই পেছন থেকে বাইকের শব্দ পেলাম। বাইকের পেছনে বসে আছে ফারিয়া আর ঈশান। তখন বাইকটা আমার সামনে দাঁড় করায়, আর তখন বলতে লাগে, কি রে চান্দু, ভয় কি তোর হাঁটু কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে নাকি? হ্যাঁ, আর তুই কি মনে করেছিস তুই আমাকে মেরে পার পেয়ে যাবে? এতটা সোজা আমি নই রে। এখন দেখ আমি কি করতে পারি। মার শালাকে ইচ্ছে মতো। আমার শালা আমার গায়ে হাত দিয়েছে না, ওর হাতটা ভেঙে ফেল। ঈশান এই কথা বলতেই ওর ভাড়া করা গুন্ডাগুলো তো আমাকে মারতে লাগলো। আমি শুধু ফারিয়ার দিকে তাকিয়েছিলাম। ফারিয়া আমার দিকে তাকিয়ে পৈশাচিক হাসি দিল। আমি ভাবতেও পারিনি ফারিয়া এতটা নিচে নামতে পারে। ছেলেগুলো আমাকে অনেক মারলো, আমার হাতটা ভেঙে দিয়েছে। ব্যথায় আমি নড়াচড়া করতে পারছি না। কিন্তু ফারিয়া তখনও ঈশানের সাথে পাল্লা দিয়ে হেসে যাচ্ছে। এক পর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। তখন ওরা আমাকে মারা বাদ দিয়ে ওখান থেকে চলে যায়। আর এদিকে আমাকে এরকম মারা দেখে পাশেই আরিফুল দাঁড়িয়েছিল। যখন দেখলো ওরা আমাকে মারছে, তখন আরিফুল গিয়ে হামিদকে খবর দেয়। হামিদ এই কথা শুনে দৌড়ে চলে আসে, আর এসে দেখে আমি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছি। হামিদ সাথে সাথে আমাকে হাসপাতালে নিয়ে যায়। প্রায় 2 ঘন্টা পর আমার জ্ঞান ফেরে। তারপর হামিদ আমার কাছে আসে। আমার কাছে এসে বলতে লাগে, এইসব ঈশান করেছে, তাই না? ওই কুত্তার বাচ্চাকে তো আমি জ্যান্ত গিলে খাবো। বাদ দে রে বন্ধু, এই সমস্ত কাজ ঈশান একা করেনি, ওর সাথে যে ফারিয়াও ছিল। কি বললি তুই? ও এতটা নিচে নেমে গেছে, তোকে এমন অবস্থা করে ফেলেছে, তারপর ওর কোনো দয়াময় হলো না? না রে ভাই, ঈশানের সাথে তাল মিলিয়ে হাসতেছিল আমার মার খাওয়া দেখে। আমি কল্পনা করতেও পারিনি ওর আমার প্রতি এতটা ঘৃণা। তুই চিন্তা করিস না, ওই দুটোকেই আমি এমন শাস্তি দেব সেটা ওরা কল্পনাও করতে পারবে না। তোর আমার কসম লাগে বন্ধু, তুই ওদের কিছুই করবি না। ওরা যা করেছে আমার ভালোর জন্যই করেছে। আমারই বোঝা উচিত ছিল ভালোবাসা জোর করে হয় না। আমি তো বুঝতে পারিনি, সব দোষ আমার রে। আর তুই এই বিষয়টা কাউকে বলবি না, যা বলার আমি বলবো। তাই বলে ওদের এমনি মেয়ে ছেড়ে দেব? হ্যাঁ, তাই করব। তুই যেটা ভালো বুঝিস, আজকে তোর জন্য ওদের আমি ছেড়ে দিলাম। এদিকে আমার এমন অবস্থার কথা শুনে আব্বু আম্মু হসপিটালে চলে এসেছে। আর এসে দেখে আমি হামিদের সাথে কথা বলছি। আম্মু রুমে এসে তো কান্নাকাটি জুড়ে দিল। আর আব্বু জিজ্ঞেস করলো, এসব কি করে হয়েছে? কে করেছে এমনটা? বল আমাকে। আব্বু, আমি কিছু জানি না। অনেকগুলো লোক আমাকে কোনো কথা না বলেই ইচ্ছা মতো মারতে লাগলো, কিন্তু কী জন্য মারলো তা বলেনি। সবগুলো মুখোশ পড়েছিল। সত্যি বলছিস তো, নাকি আমাকে মিথ্যা বলছিস? হ্যাঁ আব্বু, যা সত্যি তাই বলেছি। আমি তোমার কাছে মিথ্যা বলবো কেন? এদিকে আব্বু তো বুঝতে পেরেছে কিছু একটা ঝামেলা আছে, তারপরও আমার জন্য কিছু বলল না। ওইদিকে আব্বু হামিদকে জিজ্ঞেস করলো, কিন্তু হামিদ আমার কথা রাখতে আব্বু কিছু বলল না। ওইদিকে ফুপু খবর পেয়েছে আমাকে কে বা কারা মেরেছে। এটা শুনে ফুপুও পাগল হয়ে গেছে। তখন ফুপু গিয়ে ফারিয়াকে বলল, ফারিহা, এই ফারিহা, তুই কি শুনেছিস? প্রিন্সকে কে যেন অনেক মেরেছে। তুই কি জানিস কে মেরেছে? আম্মুর এমন কথা শুনে ফারিয়া তো চমকে উঠলো। তখন ফারিয়া বলতে শুরু করলো, কি বলছো এসব আম্মা? আমি জানবো কি করে? ভালোই করেছে ছেলেটা, যে পরিমাণে বেয়াদব, সবার সাথে হাত বাড়িয়ে ঝগড়া করে বেড়ায়। ওর সাথে তো এমনটাই হওয়ার কথা ছিল। ফারিয়ার এমন কথা শুনে ঠাস করে ফারিয়ার গেলে থাপ্পড় বসিয়ে দিল। তারপর বলতে শুরু করলো, তোর তো সাহস কম না? তুই আমার ভাইয়ের ছেলেকে নিয়ে যা নয় তাই বলে যাচ্ছিস। তুই কি এটা ভুলে গেছিস ও যে তোর মামাতো ভাই? মামাতো ভাই না ছাই, আর তুমি কিনা ওর জন্য আমাকে মারলে? আর একটা কথা বললে তোর গালে থাপ্পড় দিয়ে ফাটিয়ে ফেলবো। বেয়াদব মেয়ে কোথাকার। দিন দিন বড় হচ্ছিস আর বেয়াদব হচ্ছিস, তাই না? ফুপুর এমন রাগান্বিত কথাবার্তা শুনে ফারিয়া একদম চুপ হয়ে যায়। তখন ফুপু বলতে শুরু করে, আজকের পর থেকে যদি তোকে কখনো দেখেছি আমার ভাইয়ের ছেলেকে নিয়ে আজে বাজে কথা বলেছিস, তাহলে তোর এমন হাল করব সেটা তুই কল্পনাও করতে পারবি না। বেয়াদব মেয়ে কোথাকার। তারপর ফুপু আমাকে দেখার জন্য হসপিটালে চলে আসে। হসপিটালে এসেও ফুপু আমাকে জিজ্ঞেস করে যে এসব কি করে হলো, কিন্তু আমি ফুপুকে সেই এক কথাই বললাম। প্রায় 7 দিন আমি হসপিটালে ছিলাম। এই 7 দিনে আব্বু শুধু অফিসে গিয়েছিল, আবার এখানে এসেছিল, আর ফুপু আর আম্মু আমার সাথেই ছিল।
7 দিন পর হাসপাতাল থেকে আমাকে ছেড়ে দেওয়া হয়। এতদিনে ফারিয়া একবারও আমার সাথে দেখা করতেও আসেনি। আমি আস্তে আস্তে কিছুটা সুস্থ হয়ে গেলাম। তারপর ওইদিকে আব্বু সব কিছু জানতে পেরে গিয়েছিল যে ঈশান নামের একটা ছেলে আমাকে মেরেছে। তারপর আব্বু তার লোক দিয়ে ঈশানকে এমন মার মেরেছে যে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। আর ওইদিকে ফারিয়া মনে করেছে ঈশানকে আমি মেরেছি। আর তাই তো ফারিয়া আমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এমন একটা কাজ করবে যা আমি কল্পনা করতেও পারিনি। তাহলে চলেন, কি হয়েছিল? ঈশানের এমন অবস্থার কথা শুনে ফারিয়া দৌড়ে ঈশানের কাছে যায়। ঈশানের কাছে গিয়ে বলতে থাকে, ঈশান, ঈশান, তোমার এমন অবস্থা কি করে হলো? কি করেছে তোমার এমন অবস্থা? একবার বলো আমাকে। তোমাকে কি এখনো সব কিছু বুঝিয়ে বলতে হবে? তুমি কি বুঝতে পারছো না যে এমনটা কে করতে পারে? মানে তুমি কার কথা বলছো? আমাকে বলো, কে করেছে? কে করেছে এমনটা? তার কি হাল করে দেখো। এইসব কিছু প্রিন্স করেছে। ও লোক ভাড়া করে আমার এই অবস্থা করেছে। ওকে মারার কারণে এখন বলো, তুমি কি ওর কিছু করতে পারবে? কিছুই করতে পারবে না, কারণ ও তো তোমার মামাতো ভাই। আমার থেকে তো ও তোমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট। তুমি সত্যি বলছো যে এটা প্রিন্স করেছে? তোমার কি মনে হয় আমি মিথ্যা বলবো? আমার এই অবস্থা দেখে তুমি বুঝতে পারছো না যে এমন করে কে আমাকে মারতে পারে? থাক, তোমার আর বুঝতে হবে না, তোমার কিছুই করতে হবে না। থাকো তুমি তোমার মামাতো ভাইকে নিয়ে। ঈশানের এমন কথা শুনে ফারিয়া তো রেগে একদম আগুন হয়ে যায়। তারপর ডিসাইড করে আমাকে যেভাবেই হোক এই শাস্তি আমাকে দিয়েই ছাড়বে। এদিকে হামিদ এসে আমাকে সব কিছু খুলে বলে যে আব্বু ঈশানকে মারিয়েছে। কোনো না কোনোভাবে ঈশানের খবর আব্বু জেনে গিয়েছিল, কিন্তু ঈশানের সাথে যে ফারিয়া ছিল সেটা আব্বু জানে না। ওইদিকে ফারিয়া নিজে নিজে ভাবতে থাকে, প্রিন্স, তোকে অনেক সুযোগ দিয়েছিলাম, কিন্তু আর না। এত মার খাওয়ার পরও তো শিক্ষা হয়নি, তাই না? এবার দেখ, আমি তোকে এমন মজা দেখাবো যে তুই সেটা কল্পনাও করতে পারবি না। তুই আমার ঈশানের গায়ে হাত দিয়েছিস না, এখন বুঝতে পারবি এই ফারিয়া কী জিনিস। এইদিকে কাল যে আমার জন্মদিন এটা আমার মনেই ছিল না। আজকে ঘুমিয়ে আছি, তখন সকালে দেখি হামিদ, আরিফুল, ফুপা, ফুপু, আব্বু, আম্মু, ফারিয়া সবাই আমাদের বাসায়। এটা দেখে তো আমার খটকা লাগলো। আমি হামিদকে জিজ্ঞেস করলাম, কী রে হামিদ, বাসায় এত লোকজন কেন? আর তোরা বাসায় কাহিনী কি বুঝলাম না তো, আজকে কিছু হবে নাকি? মামা, সেটা একটু পরেই জানতে পারবে। এত প্যারা নিও না। কি যে বলছিস না, সব মাথার ওপর দিয়ে যাচ্ছে। এভাবেই দেখতে দেখতে বিকেল হয়ে গেল। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল। ওইদিকে ওরা ছাদে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে, আমাকে তো ছাদে উঠতেই দেয়নি। তারপর রাত 12টা যখন বাজে তখন হামিদ আর আরিফুল আমাকে নিয়ে ছাদে যায়। ছাদে গিয়ে দেখতে পারলাম ওখানে সবাই দাঁড়িয়ে আছে, আর সবাই মিলে আমাকে বলতে লাগলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে মেরি জান। আম্মুর এমন কথা শুনে খুশিতে আমার চোখ দিয়ে পানি পড়ে গেল। আর ফুপু আমাকে হ্যাপি বার্থডে টু ইউ বলছে। এক কথায় বলতে গেলে সবাই বলছে। সবার এমন সারপ্রাইজ পেয়ে আমি তো আনন্দে আত্মহারা। বাট ফারিয়া দিকে খেয়াল করলাম, ফারিয়া আমার দিকে কেমন রাগে চোখে তাকিয়ে আছে। আমি ওর দিকটা বাদ দিয়ে ওদের কথা মতো কেক কাটলাম। তারপর সবাই আমাকে গিফট দিতে লাগলো। সবার গিফট পাওয়া শেষে আমি ফারিয়ার কাছে গেলাম। কি আপু, আপনি আমাকে কোনো গিফট দেবেন না? হ্যাঁ, গিফটটা দেবো, অবশ্যই দেবো। এমন গিফট দেবো যে সারা জীবন মনে রাখবে। ও মা, তাই নাকি আপু? তা কখন দেবেন শুনি? আমার তো আর তস হয়েছে না। আরে এত উতলা হতে হবে না। তুমি এক কাজ করো, আমি তোমার রুমে ওয়েট করছি। তুমি কেক কাটা শেষ হলে তোমার রুমে চলে এসো, ওখানেই তোমাকে গিফটটা দেবো। তাই নাকি? ফারিয়ার এমন কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। আমি মনে করলাম ফারিয়া হয়তো বা ওর ভুলটা বুঝতে পেরেছে, কিন্তু আমি তো আর জানি না ওর ভেতরে আমার জন্য কত প্রতিহিংসা লুকিয়ে আছে। ফারিয়ার কথা মতো ও আমার রুমে চলে যাওয়ার পর কিছুক্ষণ পর আমি রুমে আসলাম। রুমে আসতেই ফারিয়া বলতে শুরু করলো, গিফট নেওয়ার জন্য এত তাড়া? তার আগে আমাকে এইটা বলো, তুই ঈশানকে লোক লাগিয়ে মেরেছিস কেন? কি বলছেন এগুলো আপু? আমি ওকে মারতে যাব কেন? আপনার কি মাথা ঠিক আছে? আমি সত্যি বলছি আপু, এই কাজটা আমি করিনি। তাই নাকি? তুই করিসনি? তো কে করেছে? ভূত এসে করেছে? হ্যাঁ, তুই ছাড়া এই কাজ অন্য কেউ করতে পারেই না। ও তোকে মেরেছিল, এর জন্য তুই ওকে মেরেছিস, তাই না? দেখুন আপু, উল্টাপাল্টা কথা বলবেন না। আমি কিন্তু এখন ভালো হয়ে গেছি, আর আপনাকে ভালোবাসার কথা সেটা আমার কাছে রেখে দিয়েছি। আর আমি ঈশানকে মারিনি। আর আপনি খুব ভালো করে জানেন যে ঈশানকে মারলে
আমি আপনাকে সেটা বলতামই, আপনাকে মিথ্যা বলতাম না। আমার এই কথা শুনে ফারিয়া ঘরের দরজাটা বন্ধ করে দিল। তখন আমি ওকে বলতে লাগলাম, আপু আপনি ঘরের দরজা বন্ধ করছেন কেন? ঘরের দরজা বন্ধ করছি তোকে সারপ্রাইজ দিব। তাই কী সারপ্রাইজ নিবি না? তোকে এমন সারপ্রাইজ দেবো যে এটা সারা জীবন মনে রাখবি। তখন ফারিয়া আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো আর ওর জামা কাপড় ছিঁড়তে লাগলো। ওর এমন অবস্থা দেখে আমি তো ঠকিয়ে লাগলাম। দেখুন আপু, পাগলামি করবেন না। এমন পাগলামি করছেন কেন? হ্যাঁ, আমি পাগলামি করছি তাই না? আজকে তোকে দেখাবো আমার ঈশানের গায়ে হাত দেওয়ার ফল তোর কি হতে পারে। অনেক বুঝিয়েছিলাম, অনেক ছাড় দিয়েছিলাম, কিন্তু আজকে তোকে আর কোনো ছাড় দেওয়া হবে না। আপু কি করতে চাইছেন আপনি? দেখুন আপু, পাগলামি করবেন না। কে শোনে কার কথা? তখন আপু নিজের কাপড় নিজেই ছিঁড়ে চিল্লাতে শুরু করে আর আমাকে জড়িয়ে ধরে। আমি আপুর থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু আমার হাত এখনও পুরোপুরি ঠিক হয়নি, তাই আপুকে জোর করতেও পারছি না। আপু আমাকে মিছামিছি পেঁচিয়ে আমার ওপর উঠে নিজেই আমাকে ঘুরিয়ে ওনার ওপরে নিল। তারপর বলতে লাগলো, বাঁচাও, বাঁচাও, বাঁচাও! আমাকে এই জানোয়ারটা দর্শন করতে চাইছে কেউ, বাঁচাও আমাকে, বাঁচাও, প্লিজ বাঁচাও আমাকে, হেল্প, হেল্প! প্লিজ আপু ছাড়ুন আমাকে। কি করছেন এসব? আর আমি আপনাকে কই ধর্ষণ করতে চাইলাম? আপনি নিজেই তো পাগলামি করছেন। প্লিজ আপু ছাড়েন আমাকে। ওইদিকে ফারিয়ার চিল্লাচিল্লি শুনে সবাই আমার রুমের দরজাটা ভেঙে ফেলে আর এসে দেখে আমি ফারিয়ার উপর আর ফারিয়া আমার নিচে। এমন অবস্থা দেখে সবাই তো ভেবে নিয়েছে যে আমি ফারিয়াকে নষ্ট করতে চেয়েছিলাম। সবাই রুমে আসতেই ফারিয়া আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে আব্বুর পেছনে গেল। তারপর আব্বু বলতে লাগলো, দেখেছো মামা তোমার ছেলে কতটা জানোয়ার? আজকে না তোমরা আসলে আমার দর্শন করতো। কি জন্য জন্ম দিয়েছো একটাবার ভেবে দেখেছো? ও আমাকে ভালোবাসে, এটা আমাকে ভালো বলেছে। আমি আমি কেন আর ভালোবাসে রাজি হইনি, তাই আমাকে দর্শন করতে চেয়েছে। ফারিয়া আপু কি বলছেন এসব? এত বড় মিথ্যা অপবাদ আমাকে দেবেন না আব্বু, বিশ্বাস করো। এই কথা বলতেই আব্বু আমার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর বলতে লাগে, জানো রে বাচ্চা, এই দিন দেখার জন্য তোকে আমরা মানুষ করেছি। তুই ওকে ভালোবাসিস আমাকে বলতি, আমরা বিয়ের ব্যবস্থা করতাম, কিন্তু তুই কিনা শেষ পর্যন্ত ওকে ছি, আমার ভাবতেও লজ্জা করছে। আঙ্কেল, এতগুলা কি বলছেন? হ্যাঁ, এই মেয়েটা মিথ্যা বলছে। আমি আমার বন্ধুকে খুব ভালো করেই জানি, ও মোটেও এমন কিছু করবে না। দেখেছো মামা ওর বন্ধু কেমন ওর সাফাই গেছে? একটা মেয়ে কি তার ইজ্জত নিয়ে ছেলে খেলা করবে? এটা কি তোমার মনে হয়? মামা আমি এখন এই মুখ কাকে দেখাবো? আমাদের সব শেষ হয়ে গেছে। তখন আব্বু হামিদকে বলতে শুরু করে, দেখো, আমি এমন করেছি যদি কেউ মিথ্যা বলবে না, আর তুমি আমাদের ব্যাপারে নাক গলিও না। তুই বাদ দে বন্ধু, আজকে আর তোর কথায় কোনো কাজ হবে না। আমি যে এমন একটা পরিস্থিতির মুখে পড়েছি, এখানে কোনো প্রমাণ ছাড়া যে কিছুই হবে না। তুই হয়তো বা আমাকে চিনিস, কিন্তু দেখ আমার বাবা মাই আমাকে চিনতে পারছে না, মনে করছে আমি কি না। থাক, আর কিছু বলতে চাই না। আব্বু আপনার যা খুশি তাই করতে পারেন। বন্ধু, আমি জানি তুই এমনটা করতে পারিস না। আমি তোমাকে বলেছি না আর একটা কথা না বলতে? আর জানোয়ারের বাচ্চা, তুই আজকেই আমার বাসা থেকে বের হয়ে যাবে। তোকে যেন এই বাসা ত্রিসীমানায় না দেখি। তোর মতো কুলাঙ্গারের জন্ম দেওয়া আমার জন্য ভুল হয়েছিল। আব্বুর মুখের কথাগুলো শুনে আমার ভেতরটা চলে পড়ে ছারকার হয়ে গেল। যে আব্বু কিনা আমার একটু কিছু হলে পুরো জগৎকে ওলটপালট করে দিত, আর আছে কিনা সেই আব্বুই একটা মিথ্যা অপবাদের কারণে আমাকে এমন করে বাসা থেকে বের করে দিতে চাইছে। তখন আমি চোখের পানি মুছে আব্বুকে বলতে শুরু করলাম, ঠিক আছে আব্বু, আছে কিনা নির্দোষ হয়েও আমাকে শাস্তি পেতে হলো, আপনার কাছে অপরাধী হতে হলো। একদিন ঠিকই এই সত্যিটা জানতে পারবেন, কিন্তু সেই দিন চাইলেও আর আমাকে কাছে পাবেন না। আর একটা কথা শুনতে চাই না, যা এখান থেকে। তোর মতো কুলাঙ্গার থাকাচ্ছে না থাকার অনেক ভালো। নিজের জিনিসপত্র গোছাতে লাগলাম আর চিন্তা করতে লাগলাম, আমি কি এতটাই খারাপ? আমার বন্ধু আমাকে চিনতে পারলেও আমার মা বাবা আমাকে চিনতে পারলো না। তখন দেখি হামিদ আমার রুমে আসলো, আমাকে বলতে লাগলো, বন্ধু, তুই কি সত্যি চলে যাবে? হ্যাঁ রে বন্ধু, এই বাড়িতে থাকার মতো মুখ আর চেহারা আমার নেই। কি করে মুখ দেখাবো বল? আজ কোনো অপরাধ না করেও আমাকে অপরাধী হতে হলো। কি অপরাধ ছিল আমার? আমি তো ঈশানকে মারিনি, তুই তো জানিস। ঈশানকে কে মেরেছিল? আব্বু। কিন্তু ফারিয়া মনে করলো যে আমি ঈশানকে মেরেছি।
আর তার জন্য কিনা আমাকে এত বড় একটা মিথ্যা অপবাদ দিল। জানি রে বন্ধু, সব জানি। আসলে ভুলটা তোরই ছিল। তুই ফারিয়াকে ভালোবেসে যে সবচেয়ে বড় ভুল করেছিস, আজকে সে ভালোবাসার শাস্তিটাই যে তোকে পেতে হলো। জানি রে বন্ধু, এখন আর এগুলো বলে কি হবে বল? সব কিছু আমার নিয়তি। তুই বিশ্বাস করলেও তো আর কিছু করার নেই। ওরা তো আর আমাকে বিশ্বাস করে না। চিন্তা করিস না বন্ধু, সত্যি কোনোদিন চাপা থাকে না। সত্যি একদিন না একদিন বের হবে। সত্যি যদি চাপা নাও থাকে, তারপরেও আর কোনো লাভ হবে না রে। তখন হয়তো চাইলেও আর আমাকে পাবে না। এমন পাগলামি করিস না বন্ধু, সব ঠিক হয়ে যাবে। একটু বোঝার চেষ্টা কর। থাক বন্ধু, অনেক হয়েছে। আর না, আমিও জীবন থেকে সারা জীবনের জন্য সরে যাব। আর তুই আমাকে আটকাস না। আজকে চাইলেও আটকাতে পারবি না। দেখ বন্ধু, তুই আমাদের বাসায় চল। আমি থাকতে তোকে কোথাও যেতে দেব না। প্লিজ না করিস না। না রে বন্ধু, আমি আর কারো বোঝা হয়ে থাকতে চাই না। অনেক হয়েছে। আর না। তারপর হামিদকে কোনো কথা বলতে না দিয়ে আমি আমার মতো বাসা ছেড়ে চলে আসলাম। আসার আগে সবাইকে বলে আসলাম, জানো একটা মানুষ কখন হেরে যায়? যখন একটা মানুষের মন সাফ থাকে, কিন্তু তারপরে কেউ যদি তাকে মিথ্যা অপবাদ দেয়, তখন ওই মানুষটা হেরে যায়। চাইলেও তখন আর কিছু বলার থাকে না। এই কথা বলে বাসা থেকে বের হয়ে আসলাম। বাসা থেকে বের হয়ে এসে কোথায় যাব, কি করব, কিছুই মাথায় ঢোকে না। হাতে ওই রকম টাকাও ছিল না, মাত্র 5,000 টাকা ছিল। সেই টাকা দিয়ে কয়দিনই বা চলতে পারবো। তারপরেও নিজেকে শক্ত করে একটা ট্রেনের টিকিট কাটলাম। গন্তব্যহীন একটা জায়গার টিকিট কেটে আমি ট্রেনে উঠে গেলাম। আর ওইদিকে ফারিহা, তুই সত্যি করে বল তো, তোর সাথে কি সত্যি প্রিন্স জোর জবরদস্তি করেছি, নাকি তুই সবটা বানিয়ে বানিয়ে বলছিস? মা কি বলছিস? তোমার কি আমার কাছে বিশ্বাস হয় না? আমি কি মিথ্যে বলবো? আমি প্রিন্সকে খুব ভালো করেই চিনি। ও জীবনে এমন কাজ করতে পারে না। সব নষ্টের মূল কারণ হলি তুই। কি জন্য এমনটা করলি? হ্যাঁ, এমনটা বলেই ফুপুকে মারতে লাগলো। তখন আব্বু এসে ফুপুর সামনে দাঁড়িয়ে বলে, কি করছিস তুই? কিনা ওই লম্পটের হয়ে তোর মেয়েকে মারছিস? তোর কি বিবেক বুদ্ধি সব লোপ পেয়েছে? সর সামনে থেকে। ওকে আজকে মেরে শেষ করে ফেলবো। ওর সবগুলো সাজানো নাটক ছিল। আমার প্রিন্স বাবা কখনো এমন কাজ করবে না। তুই ওকে না চিনলেও আমি খুব ভালো করেই চিনি। সব নষ্টের মূল হলো এই ফাজিল মেয়েটা। কি বলছিস তুই এইগুলো? আমি যা বলছি সব সত্যি বলছি। তুই মিলে নিস। সব সত্যি একদিন বের হবে। তখন তুই বলতে পারবি তুই কত বড় ভুল করেছিস এই মেয়েটার কথা শুনে। আর আজকের পর থেকে আমার কোনো মেয়ে নেই। ওকে যদি আমি চোখের সামনে দেখি, তাহলে ওকে মেরে ফেলবো। ওর মতো মেয়ে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। তখন আব্বু ফারিয়াকে বলতে শুরু করলো, হারিয়ামা, তুই সত্যি করে বল তো, আসলে কি প্রিন্স তোর সাথে কিছু করতে চেয়েছিল, নাকি তুই মিথ্যে বলেছিস? আসলে মামা, আসলে আমি বলতে চাইছিলাম যে ফারিয়া কিছু বলতে যাবে তখনই হামিদ আরিফুলকে নিয়ে আমাদের বাসায় আসে। কেননা এ যাবৎকালে ঈশান যা যা করেছে, যতগুলো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করেছে, আর ওই দিন ঈশানকে কেন থাপ্পড় মেরেছিলাম, এভরিথিং প্রমাণ নিয়ে সামনাসামনি আসে। আর এসে বলে, আপু, আপনাকে একটা কথা বলার আছে। জানি না আপনি কিভাবে নেবেন। আমি এভরিথিং সব প্রমাণ নিয়েই আজকে হাজির হয়েছি। কি বলছো তুমি? আমার কথাটা আমি ঠিক বুঝতে পারতেছি না। কিসের প্রমাণের কথা বলছো আর কার প্রমাণের কথা বলছো? ঈশানের বিরুদ্ধে এই দেখো ভিডিওগুলো, দেখো তাহলেই বুঝতে পারবে যে দোষগুলো কার ছিল। আর তুমি যে আজকে ঈশান ভাইকে মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিয়েছো, তারও প্রমাণ আমার কাছে আছে। আগে তুমি ঈশানেরটা দেখো। আরিফুলের কথা কেউ কিছু বুঝতে পারতেছে না। আসলে না বোঝারই কথা। তো চলেন আপনাদের সব কিছু বুঝিয়ে বলছি। আসলে আপনারা তো জানেনই, আরিফুলকে ঈশানের পেছনে আমি অনেক আগেই লাগিয়ে দিয়েছিলাম প্রমাণ জোগাড় করার জন্য। আরিফুল আমাকে বলেছিল যে সব প্রমাণ জোগাড় করেছে, কিন্তু আমি ওকে না করেছিলাম যে এগুলো দেখলেও বিশ্বাস করবে না। ও ভাববে আমি ওকে দিয়ে মিথ্যা নাটক সাজাচ্ছি, তাই আরিফুল এই প্রমাণগুলো ওকে দেখায়নি। কিন্তু আমাকে যখন বাসা থেকে তাড়িয়ে দেওয়া হলো, তাই আরিফুল আর চুপ করে থাকলো না, সব প্রমাণ ওকে দেখালো। সব কিছু দেখে ফারিয়া মাথায় হাত দিয়ে বসে পড়লো। তখন আব্বু ফারিয়ার কাছে জিজ্ঞেস করলো,
কি রে মা, কি হয়েছে তোর? তুই এমন পাগলামি করছিস কেন? আরে ঈশানটা কে? আর ওর সাথেই বা তোর কি সম্পর্ক? আর ও যে বলেছে তুই প্রিন্সকে মিথ্যা অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছিস, এটার মানে কি? খুলে বল তো। ফারিয়া প্রথমে কিছু বলতে না চাইলেও পরে আব্বুর কাছে সব কিছু খুলে বলল। আর এটা বলল যে ঈশানকে মেরেছিল বলেই আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য। তখন এটা শুনে আব্বু বসে পড়ল আর ফুপু এসে ওকে থাপ্পড় মারতে লাগলো আর বলতে লাগলো, বলেছিলাম না এই মেয়েটাই সব নষ্টের মূল। একে জন্ম দিয়াই আমার ভুল হয়েছে। আমি একটা জানোয়ার জন্ম দিয়েছি, যে কিনা একটা ভুল মানুষের জন্য একটা সৎ ছেলেকে আজ মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আজকে তোকে আমি শেষ করে ফেলবো। এটা বলেই ফুপু ওর গলা টিপে ধরে। তখন আব্বু এসে ওকে ছাড়িয়ে নিয়ে ফুপুকে শান্ত করে ফারিয়াকে বলতে লাগে, কি করলি রে মা তুই এটা? কি জন্য করলি তুই এমনটা? আরে ঈশানকে তো আমার ছেলে মারেনি, ওকে তো আমি আমার লোক দিয়ে মারিয়েছি। কি বলছো মামা? তুমি মারিয়েছো মানে? হ্যাঁ রে, আমি মেরেছি। আমি লোক লাগিয়েছিলাম যে কে আমার ছেলেকে মেরেছে সেটা জানার জন্য। পরে জানতে পেরেছিলাম ঈশান নামের ওই ছেলেটা আমার ছেলেকে মেরেছে, তাই তো আমি রাগের মাথায় আমার লোক দিয়ে ওকে মারিয়েছি। আর তুই কিনা তার জন্য আমার ছেলেকে মিথ্যা অপবাদ দিলি? কি করলি? কেন করলি? কি দোষ করেছিলাম আমরা তোর কাছে? ফারিয়া আব্বুর কথা শুনে কি করবে বুঝতে পারছে না। ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। বুঝতে পারলো কত বড় একটা ভুল করেছে। যে ছেলেটাকে পাগলের মতো ভালোবাসতো তাকে কিনা ও মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। ফারিয়া পাগলামি শুরু করে দেয়। মা 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 মেরে ফেলো আমাকে, আমাকে মেরে ফেলো। আমি যে অনেক বড় ভুল করেছি, আমাকে মেরে ফেলো। আমার মতো মেয়ের বেঁচে থাকার কোনো অধিকারই নেই, মেরে ফেলো আমাকে। তুমি আসলেই একটা জানোয়ার জন্ম দিয়েছো, যে কিনা চোখের সামনে সত্যিকারের ভালোবাসা দেখেও অন্ধ হয়ে গিয়েছিল। একটা মিথ্যে ভালোবাসার পিছনে আমাকে আমাকে মেরে ফেলো। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। মামা মামা তুমি আমাকে মেরে ফেলো, আমি আর বেঁচে থাকতে চাই না। মেরে ফেলো আমাকে, সবাই মেরে ফেলো আমাকে। আমার মতো মেয়ের বেঁচে থাকার কোনো অধিকার নেই। মর তুই, মর। তোর মরারই দরকার। তোর মতো মেয়ের আমার কোনো দরকার নেই। এটা বলেই ফুপু আবারও ফারিয়ার গলা চেপে ধরে। ফারিয়ার মুখ চেপে ধরে লাল হয়ে যায়। ওইদিকে আম্মু এতক্ষণ কিছু না বললেও এখন এসে ফুপুকে আটকে দেয়। আর ওইদিকে আব্বু এখনও বসে বসে কান্না করছে। তখন ফারিয়া আম্মুকে বলতে শুরু করে, মামি কেন বাঁচালে আমাকে? আমাকে মরতে দাও। আমার মতো মেয়ে যেন আর কারোর ঘরে না জন্মায়। আমাকে শাস্তি পেতে দাও। আমি এটা কি করলাম? আমি এত বড় অপরাধ, এত বড় অপরাধ কি করে করতে পারলাম? এটা বলেই ফারিয়া নিজের গালে নিজেই থাপড়াতে লাগলো। ওইদিকে ফুপু কান্না করে যাচ্ছে। ফুপা ফুপুকে বলছে, তুমি কান্না করছো কেন? হ্যাঁ, তোমার আগেই বোঝা উচিত ছিল তোমার মেয়েটা একটা কাল নাগিনী। ও কারো সংসার ভালো দেখতে পারে না, ওর সহ্য হয় না। আমি তোকে শাসন করতে গেলেই আমাকে আটকে দিয়েছে। সব দোষ তোমার কারণেই। মেয়েটা তো এই লাইফে গেছে। হ্যাঁ গো, সব দোষ আমারই। আমি সব কিছুর জন্য দায়ী। আমি যদি ওকে মানুষের মতো মানুষ করতে পারতাম, তাহলে এত বড় একটা অপরাধ কিছুতেই করতে পারতো না। কি শুরু করেছো তোমরা? হ্যাঁ, মেয়েটা না হয় একটু ভুল করেই ফেলেছে, তাই বলে কি ওকে এমন মেরে ফেলবে? দেখতেই তো বাথরুম, এটা বুঝতেই পেরেছো যে ভুল করেছে। আম্মু নিজেকে শক্ত রেখে কথাগুলো বলল। তখন ফুপু বলতে লাগলো, এত কিছুর পরেও তুই এই কথা বলছিস? হ্যাঁ, তারপরও তুই এই মেয়েটা আনছিস কেমনে মারে তুই? বাদ দাও না আপা, আমার ছেলেটার কপালে এটা লেখা ছিল, তাই তো এমন হয়েছে। তাই বলে কি তুমি মেয়েটাকে শেষ করে ফেলবে? তোর এত ধৈর্য থাকলেও আমার এত ধৈর্য নেই। তা আমি ওকে শেষ করেই ফেলবো। তুই শহর আমার সামনে থেকে। ওর মতো মেয়ের বাঁচার কোনো অধিকার নেই। পাগলামি করো না আপা, ছেলে তো আমার গিয়েছেই। আমার কি কষ্ট হচ্ছে না? ও তো একদিন না একদিন ঠিকই আমাদের কাছে আসবে, দেখো। তাই বলে কি মেয়েটাকে মেরে ফেলবে? আম্মু সবাইকে বুঝিয়ে শান্ত করলো আর হামিদকে পাঠালো আমার খোঁজ করার জন্য। কিন্তু হামিদ এসে আমার কোনো খোঁজই পায়নি। আমি তো সেই কখনই চলে এসেছি। এইদিকে ফারিয়া গিয়ে আম্মুর কোলে কান্না করতে লাগলো। মামি
মামি গো, এটা কি করলাম আমি? এটা কি করে করতে পারলাম মামি? আমাকে বাঁচালে কেন? আমাকে মরে যেতে দাও, আমি যে আর বেঁচতে চাই না। পাগলামি করিস না সোনা আমার, যেটা হবার ছিল সেটা তো হয়েছে। তাকে আমি করলে কি আর আমার ছেলেটা ফিরে আসবে? মামি, ও তো আর আসবে না। ও তো আমার উপরে রাগ করে, তোমাদের উপরে রাগ করে বাসা থেকে চলে গেছে। আমি যে সব কিছুর জন্য দায়ী। আমি যদি মিথ্যে অপবাদ দিয়ে বাসা থেকে তাড়িয়ে না দিতাম, আমাকে খুন করে ফেলো মামি, আমাকে খুন করো, আমাকে মেরে ফেলো। এদিকে ফারিয়া কান্না করতে করতে আম্মুর কোলে ঘুমিয়ে গেছে। আম্মু নিজেকে অনেক শক্ত রেখে সব কিছু নিয়ন্ত্রণ করছে, কেননা আম্মু যদি ভেঙে পড়ে তাহলে এদেরকে সামলাবে কে। এদিকে আমি রাজশাহী চলে আসি। রাজশাহীতে মামুন নামে আমার একটা ফ্রেন্ডের সাথে ফেসবুকে আলাপ হয়েছিল। রাজশাহী এসে আমি ওকে ফোন করলাম। ফোন করে বললাম, মামুন, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো, কি বলবে? ফোনে বলবো না, সামনাসামনি দেখা কর, তারপর বলছি। ওই শালা ফাজলামো করিস? তুই থাকিস কই আর আমি থাকি কই? আর বললেই কি দেখা করা যায় নাকি? চাইলে সবই সম্ভব রে। মানে কি বলতে চাইছিস তুই? হ্যাঁ আব্বে শালা, আমি স্টেশনে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আয়। কি বললি তুই? তুই রাজশাহী আসছিস? শালা আগে বলবি না? দাঁড়া, আমি এখনই আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। তারপর কলটা কেটে দিলাম। কিছুক্ষণের মধ্যেই মামুন চলে আসলো। আসার পর ওকে নিয়ে একটা হোটেলে খাবার খাওয়ার জন্য ঢুকলাম। তারপর দুজনে খাবার খেয়ে মামুনকে বললাম, চল নিরিবিলি কোনো একটা জায়গায় গিয়ে তোর সাথে কথা বলি, তোর সাথে অনেক কথা আছে রে। তারপর একটা নিরিবিলি জায়গায় গিয়ে আমার সাথে যা যা হয়েছে আমি মামুনকে সব কিছু খুলে বললাম। সব কিছু শুনে মামুন বলতে লাগলো, বন্ধু কি বলে যে তোকে সান্ত্বনা দিব তা আমার সাধ্যের মধ্যে নেই, তবে আমি যতটুকু পারি তোকে হেল্প করব। আর তুই আমার বাসায় থাকবি। কি বলতেছিস এসব? এটা কেমন করে সম্ভব? এটা আমার পক্ষে সম্ভব না। তুই কষ্ট করে আমাকে একটা কোনো চাকরির ব্যবস্থা করে দে, আর আমাকে কোনো একটা কাজ খুঁজে দে, পার্ট টাইম কাজ। আমি থাকতে তোকে পার্ট টাইম কাজ করতে হবে কেন? হ্যাঁ, তোর কিছু করতে হবে না, তুই আমার বাসায় থাকবি, আর তোর কোনো কিছুই করতে হবে না। না ভাই, আমি এমনটা করতে পারবো না। আমি যে কোনো একটা করতে পারবো। হয় তোর বাসায় থাকবো আর তুই আমাকে পার্ট টাইম জব খুঁজে দিবি, না হলে আমি তোদের বাসায়ও থাকবো না, আর আমি আমার ব্যবস্থা করে নেব। এখন চিন্তা করে দেখ কি করবে। তোকে নিয়ে আর পারা গেল না। আচ্ছা ঠিক আছে, তুই আমার বাসায় থাকিস তাহলেই হবে। তা এখন কি করবি ভাবছিস? আসলে আমি প্রিন্সিপালের সাথে এখানে আসতে আসতে সম্পূর্ণ বিষয়টা বলেছি। তারপর বলেছি আমার টিসি লাগবে, সে টিসির ব্যবস্থা করে আমাকে ইমেলে পাঠিয়ে দেবে। আর তুই যে ভার্সিটিতে পড়ছিস আমি সেখানেই ভর্তি হব, আর পার্ট টাইম কোনো একটা জব করব। আচ্ছা ঠিক আছে, চল এখন বাসায় যাওয়া যাক। আজ অনেক ধকল গেছে তোর ওপর। চিন্তা করিস না ভাই, একদিন সব ঠিক হয়ে যাবে। না রে ভাই, চিন্তা করব কেন? আল্লাহ আমার কপালে যা রেখেছে তাই হয়েছে। আর ওইদিকে ফারিয়া ঘুম থেকে উঠেই আবার পাগলামি শুরু করে দিয়েছে। ওর পাগলামি দেখে ডাক্তার ডেকে ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে শুয়ে রেখেছে। এদিকে দেখতে দেখতে প্রায় 1 বছর চলে গিয়েছে। এই 1 বছরে ফারিয়া একদিনও তার নিজের বাসায় যায়নি, আমার বাসায় থেকেছে। আর ফুপু এখন ফারিয়ার সাথে কথা বলে না। আব্বু কথা বলে, বাট আগের মতো অতটা আর না। আম্মু ফারিয়াকে আগলে রাখে। আর ফারিয়া এখন আর আগের মতো নেই, শুকিয়ে কাঠ হয়ে গেছে। চেহারায় আগের মতো আর মায়া নেই। কি করেই বা থাকবে? যবে থেকে আমি বাসা থেকে চলে এসেছি তবে থেকে ফারিয়া ঠিক মতো খায় না, ঘুমায় না, শুধু পাগলামি করে। আম্মু অনেক বুঝিয়েছে, তারপরেও তো পাগলামি করে। এখন ফারিয়ার এক্সাম, ফারিয়া কিছুতেই এক্সাম দেবে না, কিন্তু আম্মুকে অনেক বুঝিয়ে শুনিয়ে রাজি করায়। আর ফারিয়া যথারীতি এক্সামটা দেয়, আর কোনো রকমে ফারিয়া পাশ করে যায়। আর এদিকে আমিও কলেজ লাইফ শেষ করে ভার্সিটিতে উঠে যাই। এদিকে ফারিয়াকে আম্মু কিছুতেই ঠিক করতে পারছে না, তাই আম্মু ডিসাইড করে ওকে কোথাও মাস্টারি করতে পাঠাবে, যাতে সবার সাথে থেকে ও নিজেকে কিছুটা শুধরাতে পারে আর সব কিছু ভুলতে পারে। যেই ভাবা সেই কাজ। আম্মু ফারিয়াকে জোর করতে লাগে। শোন ফারিয়া, তোর এভাবে বসে থাকলে চলবে না। তুই তো গ্র্যাজুয়েশন শেষ করলি, এখন তোকে একটা নতুন পরিবেশে যেতেই হবে। আমি তোর জন্য রাজশাহীর একটা ভালো কলেজে লেকচারার হিসেবে জয়েন করার ব্যবস্থা করেছি। তুই সেখানে গিয়ে কিছুদিন থেকে দেখ, নিজেকে সময় দে। না মামি, আমি কোথাও যাব না। আমি এই বাসায় প্রিন্সেস রীতি নিয়েই থাকবো। ও যদি কোনোদিন ফিরে আসে আর আমাকে না পায়,
আমি ওর পায়ের কাছে ধরে ক্ষমা চাইবো মামি, আমাকে পাঠিও না। ফারিয়া, তুই বুঝতে পারছিস না কেন? তুই এখানে থেকে নিজেকে আরও শেষ করে দিচ্ছিস। তুই রাজশাহীতে যা, নতুন মানুষজনের সাথে মিশলে তোর মনটা কিছুটা হলেও হালকা হবে। আর যদি প্রিন্স কোনো দিন ফিরে আসে, আমি তোকে সাথে সাথেই ডেকে নেব। তোর এই অবস্থা দেখলেও ও কি খুশি হবে বল? ঠিক আছে মামি, তুমি বলছো তাই যাচ্ছি, কিন্তু আমার মন যে কিছুতেই সায় দিচ্ছে না। আমার মনে হচ্ছে ওইখানে গেলে আমি হয়তো নতুন কোনো ঝামেলার মুখোমুখি হবো, কিংবা হয়তো প্রিন্সকে খুঁজে পাবো। এদিকে রাজশাহীতে 1 বছর কেটে গেছে। মামুনের সাথে ওর বাসায় থেকে আমি নতুন ভার্সিটিতে ভর্তি হয়েছি। পাশাপাশি একটা পার্ট টাইম জব করে নিজের খরচ নিজে চালাচ্ছি। আস্তে আস্তে আমি নিজেকে সামনে নিয়েছি, কিন্তু বুকের ভেতরে সেই পুরনো ক্ষতটা এখনও শুকায়নি। আব্বু আম্মুর কথা, ফুপুর কথা আর সেই মিথ্যা অপবাদের কথা মনে পড়লে আজও চোখ ভিজে ওঠে। তবে সবচেয়ে বেশি কষ্ট হয় যখন ভাবি যে মেয়েটাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম, সেই ফারিয়াই আমাকে এইভাবে শেষ করে দিল। একদিন ভার্সিটি শেষে মামুনের সাথে বের হচ্ছি, এমন সময় মামুন আমাকে বলল, কি রে প্রিন্স, আজ কিন্তু তোকে আমার সাথে আমাদের ভার্সিটিতে একটু যেতে হবে। আমাদের ডিপার্টমেন্টে নতুন একজন লেকচারার নাকি জয়েন করেছে। হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমাকে কিছু ফাইল পৌঁছে দিতে বলেছে। তুই জানা রে মামুন, আমার এইসব কলেজে যেতে ইচ্ছে করছে না। কাজ সেরে সোজা বাসায় গিয়ে একটু রেস্ট নেব। মামুনের টানাটানিতে অগত্যা রাজি হলাম। দুজনে মিলে বাইকে করে ওই কলেজের ক্যাম্পাসে গিয়ে পৌঁছালাম। মামুন ফাইল জমা দিতে ওপরে গেল, আর আমি কলেজের করিডোরে দাঁড়িয়ে চারপাশের পরিবেশটা দেখতে লাগলাম। হঠাৎ প্রিন্সিপালের রুমের দিক থেকে পরিচিত একটা কণ্ঠ ভেসে এলো, থ্যাংক ইউ স্যার, আমি আজ থেকে ক্লাসে জয়েন করছি। গলার আওয়াজটা শুনতেই আমার পুরো শরীর শিউরে উঠল। মুহূর্তের জন্য মনে হলো সময় থমকে গেছে। চোখ দুটো বিশ্বাস করতেই পারছিলাম না। কয়েক গজ দূরে দাঁড়িয়ে থাকা মানুষটা যে আর কেউ নয়, ফারিয়া। ফারিয়ার পরনে একদম সাধারণ একটা সুতির শাড়ি, চুলগুলো আলগা করে বাঁধা, আর চোখ দুটো কেমন যেন কঠোরগত। আগে সেই রূপ, সেই অহংকার বা উজ্জ্বলতার বিন্দু মাত্র অবশেষ নেই ওর মধ্যে। দেখে মনে হচ্ছে একটা জীবিত লাশ হেঁটে যাচ্ছে। ফারিয়া রুম থেকে বেরিয়ে করিডোর দিয়ে হেঁটে আসছিল। আচমকা আমার দিকে চোখ পড়তেই ও থমকে দাঁড়িয়ে গেল। ওর হাতের ফাইলগুলো ধপাস করে নিচে পড়ে গেল। ফারিয়া যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। ও কাঁপতে কাঁপতে আমার দিকে 2 পা এগিয়ে এলো। প্রিন্স, তুই সত্যি এখানে? নাকি আমি আবার কোনো স্বপ্ন দেখছি? নিজের ভেতরে রাগ আর কষ্ট চেপে একদম ঠান্ডা গলায়, আসসালামু আলাইকুম ফারিয়া আপু, আশা করি ভালো আছেন। প্রিন্স, আমাকে মাফ করে দে রে ভাই, আমি তোরে হাত জোর করেছি, আমাকে একটাবার মাফ করে দে। আমি জীবনে শুনে এত বড় অপরাধ করেছি, তুই জানিস না আমি কতটা কষ্ট পেয়েছি। নিজেকে ছোট করবেন না ফারিয়া আপু, আপনি তো অনেক বড় মানুষ, আর আমি তো সেই লম্পট, সেই জানোয়ার যে কিনা আপনার সাথে জোর জবরদস্তি করতে চেয়েছিল। একজন অপবাদপ্রাপ্ত ছেলের সামনে এভাবে কান্না করা আপনার মতো শিক্ষিত লেকচারারকে মানায় না। না প্রিন্স, তুই আমাকে এভাবে বলিস না। ঈশান একটা আস্ত শয়তান ছিল, ও আমাকে ব্যবহার করতে চেয়েছিল, আর আমি অন্ধ হয়ে তোকে সেই মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। তোর চলে যাওয়ার পর আমি জানতে পেরেছি তুই কতটা নির্দোষ ছিলি। বাবা, মামি, মা সবাই আমাকে ধিক্কার দিয়েছে। আমি প্রতিটা মুহূর্তে তোর বিরহে আর অনুশোচনায় মরেছি প্রিন্স। বুকের ভেতরে তোলপাড় চলেও মুখে শক্ত ভাব রেখে ওকে বলতে লাগলাম, এতে আমার কি করার আছে বলুন? আপনি যা করেছেন আপনার সুবিধার জন্যই করেছেন। আজ আপনি সত্যিটা জেনে অনুশোচনা করছেন, কিন্তু যেই দিন আমার মন সাফ থাকা সত্ত্বেও আপনারা আমাকে ধর্ষণ করে আর জানোয়ার বানিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, সেই দিন আমার ভেতরের মানুষটা মরে গিয়েছে। বাবা মা যখন নিজের ছেলেকে বিশ্বাস করে না, একটা মিথ্যা অপবাদকে বিশ্বাস করে বাসা থেকে বের করে দেয়, তখন আর ফিরে আসার কোনো রাস্তা থাকে না। আমি তোকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো প্রিন্স। মামা মামি তোর অপেক্ষায় দিন গুনছে, তুই চল আমার সাথে। তুই আমাকে যে শাস্তি দিবি আমি মাথা পেতে নেবো, কিন্তু এভাবে দূরে সরে থাকিস না। অনেক দেরি হয়ে গেছে ফারিয়া আপু, ভেঙে যাওয়া কাজ আর কখনো জোড়া লাগে না। আপনি আপনার জায়গায় ভালো থাকুন, আর আমাকে আমার মতো বাঁচতে দিন। আজ থেকে আপনার আর আমার রাস্তা সম্পূর্ণ আলাদা। ঠিক তখনই মামুন ওখান থেকে ফাইল জমা দিয়ে নিচে নেমে এলো, আর আমাকে ফারিয়ার সাথে এইভাবে কথা বলতে দেখে অবাক হয়ে গেল।
আমি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে মামুনের বাইকের দিকে পা বাড়ালাম। ফারিয়া পেছন থেকে প্রিন্স প্রিন্স শুনে যা। এটা বলে চিৎকার করে কাঁদতে লাগলো, কিন্তু আমি আর পেছনে তাকাইনি। গাড়িতে উঠে চোখের পানি ধরে রাখতে পারলাম না। মনে মনে শুধু একটা কথাই বললাম, মানুষ কখনো একা হেরে যায় না। হেরে যায় তখন যখন সত্যিটা জানার পরেও কাছের মানুষগুলো বিশ্বাস ফিরে পেতে পেতে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। মামুনের বাইকে চেপে আমি ম্যাচে ফিরে আসলাম। পুরো রাস্তা মামুন কত কি জিজ্ঞেস করলো, কিন্তু আমি একটা কথারও উত্তর দিতে পারলাম না। আমার মাথার ভেতর তখন কেবল ফারিয়া সেই ফ্যাকাশে মুখটা আর করুণ অতীতটা ঘুরপাক খাচ্ছিল। একটা সময় যেই ফারিয়াকে একটু হাসানোর জন্য আমি পুরো দুনিয়া এক করে ফেলতে পারতাম, আজ সেই ফারিয়া আমার পায়ের কাছে বসে কাঁদলেও আমার ভেতরের মানুষটা পাথরের মতো শক্ত হয়ে রইল। রুমে এসে সোজা বিছানায় ধপাস করে শুয়ে পড়লাম। চোখ বসতেই ভেসে উঠছিল সেই রাতের কথা, যেদিন নিজের বাবা আমাকে এক চুল পরিমাণ বিশ্বাস না করে থাপ্পড় মেরে বাসা থেকে বের করে দিয়েছিল। আজ ফারিয়ার অনুশোচনা কিংবা কান্নাকাটি কি পারবে আমার সেই রাতের অপমান মুছে দিতে? কখনোই না। পরদিন সকালে আমি যথারীতি ক্লাসে গেলাম। মনটা ভীষণ ভার হয়েছিল, কোনো কিছুতেই মন বসছিল না। ক্লাস শেষ করে ভার্সিটির করিডোর দিয়ে বের হচ্ছি, এমন সময় আরিফুলের কল এলো। হ্যাঁ আরিফুল, বল। ভাই, ফারিয়া আপু নাকি রাজশাহীতে আপনার দেখা পেয়েছে। আঙ্কেল আন্টিকে ফোন করে কেঁদে কেটে অস্থির হয়ে করে ফেলেছে। আঙ্কেল আর ফুপু এখন রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছে ভাই, আজকে খুঁজে বের করার জন্য। এরাই সে কি করবে আরিফুল? যে ছেলেকে একদিন জানোয়ার বলে তাড়িয়ে দিয়েছিল, আজ আবার তাকে খুঁজে পাওয়ার নাটক কেন করছে? ভাই, আপনি বোঝেন না কেন? ফারিয়া আপু সত্যিটা স্বীকার করার পর থেকে আঙ্কেল প্রতিদিন নিজের ভুল বুঝতে পেরে কেঁদেছেন। আপনার আম্মু তো প্রায় অসুস্থ হয়ে পড়েছেন। একটাবার অন্তত আঙ্কেলের সাথে দেখা করুন ভাই। দেখা করে কি বলবো রে আরিফুল? রক্তের সম্পর্কের মানুষগুলো যখন না বুঝে মিথ্যার উপর ভিত্তি করে বিষ ঢেলে দেয়, সেই বিষের ক্ষত কোনোদিন শুকায় না। ঠিক আছে, রাখছি। ফোনটা কেটে আমি সোজা ম্যাচের দিকে পা বাড়ালাম। ঠিক করলাম ওরা আসার আগেই আমি রাজশাহী ছেড়ে অন্য কোথাও চলে যাব। আমি আর ওদের মুখোমুখি হতে চাই না। ম্যাচে এসে ব্যাগপত্র গোছানো শুরু করেছি, এমন সময় দরজার সজোরে ধাক্কা পড়ল। আমি দরজা খুলতেই থমকে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে আছেন আব্বু, আম্মু, ফুপু আর ফারিয়া। আম্মু আমাকে দেখেই ঢুকরে কেঁদে উঠলেন। এক মুহূর্ত দেরি না করে আম্মু আমাকে জড়িয়ে ধরলেন। আমার সোনা বাবা রে, তুই আমাকে ছেড়ে এতদিন কোথায় ছিলি? তোকে ছাড়া আমার দিনগুলো কিভাবে কেটেছে তুই একবারও ভাবলি না? আমাকে মাফ করে দে বাবা, আমাকে মাফ করে দে। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। আমার চোখের কোণ দিয়ে অশ্রু গড়িয়ে পড়লেও আমি আম্মুকে জড়িয়ে ধরলাম না। আমার চোখ গিয়ে পড়লো আব্বুর ওপর। আব্বু যেন 1 বছরে 10 বছরে বুড়ো হয়ে গেছেন। মাথার চুলগুলো পেকে গেছে, চেহারা চরম বিষাদের ছাপ। আব্বু ধীরে ধীরে আমার সামনে এলেন। যে আব্বুর সামনে আমি কখনো উঁচু গলায় কথা বলিনি, সে আব্বু আজ আমার সামনে 2 হাত জোর করে হাঁটু গেড়ে বসে বললেন, আমাকে ক্ষমা করে দে সুজন, আমি বাপের নামের কলঙ্ক রে ভাই। নিজের রক্তকে না চিনে একটা মিথ্যা অপবাদে বিশ্বাস করে তোকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছিলাম, তোর গায়ে হাত তুলেছিলাম। আমাকে তুই যে শাস্তি দিবি আমি মাথা পেতে নেব, কিন্তু তুই বাসায় ফিরে চল বাবা। তুই না থাকলে ওই বাড়িটা যে কবরস্থান হয়ে গেছে। আব্বু তুমি আমার বাবা, আমার সামনে এইভাবে হাত জোর করে নিজেকে ছোট করো না। আমি তোমার ওপর রেগে নেই আব্বু, আমার রাগ আমার ভাগ্যের ওপর ছিল। ঠিক তখনই ফুপু ফারিয়াকে এক প্রকার টেনে আমার সামনে নিয়ে এলেন। ফারিয়ার চোখে মুখে কেবলই অনুশোচনা আর করুণা পাওয়ার আকুতি। প্রিন্স বাবা, এই কাল নাগিনীটার জন্যই তোর এই হাল হয়েছে। ও আজকে তোর পায়ে ধরে ক্ষমা চাইবে। ও যদি ক্ষমা না পায়, আমি ওকেও আর মেয়ে বলে স্বীকার করব না। প্রিন্স, তুই আমাকে যা ইচ্ছে শাস্তি দে, আমাকে 100টা থাপ্পড় মার, তাও ভালো, কিন্তু তুই 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 তোর বাবা মার কাছে ফিরে যা। বাসায় না ফিরলে আমি নিজেকে শেষ করে দেবো প্রিন্স। আমি জানলাম না ঈশানের মতো একটা ভণ্ড ছেলের জন্য আমি তোর এত বড় ক্ষতি করে ফেলবো। আমাকে একটাবার মাফ করে দে। তখন আমি সবার উদ্দেশ্যে বললাম, আমি তোমাদের কথা মেনে নেব, তোমাদের সবাইকে মাফ করে দেব, কিন্তু ফারিয়া আপুকে আমি কোনোদিনও মাফ করব না। তখন আমার কথা শুনে সবাই বলতে লাগলো, ঠিক আছে, তোর আমাকে মাফ করতে হবে না, তুই শুধু ওদের সবাইকে মাফ করে দে, তাহলেই হবে, তাতে আমি খুশি। তারপর আমি সবাইকে মাফ করে দিলাম, শুধু ফারিয়া বাদে।
সবাইকে অনেক খুশি লাগছে। অন্য সাইডে ফারিয়া ওইখান থেকে ছাদে চলে গেল। তখন আম্মু আমাকে বলতে লাগলো, বাবা আমার একটা কথা রাখবি? কি হয়েছে মা, তুমি এমন করে বলছো কেন? তুমি কি বলবে বলো? বাবা, ফারিয়া মেয়েটাকে তুই মাফ করে দে। তুই চলে আসার পর ও ভুল বুঝতে পেরেছিল। তুই চলে আসার পর বলেছে কি পরিমাণ পাগলামি করেছে সেটা আমি জানি। তোর ফুপু ওকে ওদের বাসা থেকে বের করে দিয়েছে। তারপর আমি ওকে অনেক কষ্টে আগলে রেখেছি তোর জন্য। যে কি পরিমাণ পাগলামি করেছে সেটা শুধু আমি জানি। কি বলছো এগুলো মা? ও আমার জন্য পাগলামি করেছে মানে? তাহলে শোন। তারপর আমি চলে আসার পর ওইখানে যা যা হয়েছে আম্মু আমাকে সব কিছু খুলে বললো। সব কিছু শুনে আমি কি বলবো বুঝতে পারছিলাম না। তারপর আমি আম্মুকে বললাম, আম্মু আমি না ওকে এখন মন থেকে মাফ করতে পারছি না, কয়েকটা দিন ছেড়ে দাও, তারপর দেখা যাক আমি ওকে মাফ করতে পারি কিনা। বাবা, তুই চাইলে ওকে আরেকটা সুযোগ দিয়ে দেখতে পারিস। মেয়েটা যে এখন তোকে অনেক ভালোবাসে। কি বলছো এগুলো মা? তুমিও না? আমি আম্মুর কথায় লজ্জায় মাথা নিচু করে নিলাম। আরে বাহ, আমার ছেলেটা দেখি লজ্জা পায়। আর লজ্জা পেতে হবে না। আমি জানি আমার পাগল ছেলেটা আমার এই পাগলি মেয়েটাকে অনেক ভালোবাসে। থুর আম্মু, এটা বলে আমি ওখান থেকে চলে আসলাম। আম্মুটাও না শুধু শুধু লজ্জা দেয়, দেখতেই পাচ্ছি আমি লজ্জা পাচ্ছি, তারপরেও কিনা আরও বেশি বেশি লজ্জা দিচ্ছে। তারপর আমি রুমে এসে ভাবতে লাগলাম, আসলেই তো আমি তো এখন অনেক বেশি করে ফেলছি। আমার তো উচিত এখন ফারিয়াকে মাফ করে দেওয়া। ও তোর ভুলটা বুঝতে পেরেছে, তাহলে আমি কেন এমন পাগলামি করছি? তারপর সকল চিন্তা মাথা থেকে ঝেড়ে আমি ফারিয়াকে খুঁজতে লাগলাম। কোথাও খুঁজে ফারিয়াকে পেলাম না। তারপর চিন্তা করতে লাগলাম ফারিয়া হয়তো বা ছাদে আছে। তখন আমি ছাদে চলে আসলাম, আর এসে দেখি ফারিয়া আকাশের দিকে তাকিয়ে অঝরে কান্না করছে আর ফুপাচ্ছে। এটা দেখে আমার অনেক মায়া হতে লাগলো। আমি মনে হয় অনেক বেশি কঠোর হয়ে গেছি। তারপর ফারিয়া পেছন দিকে তাকিয়ে দেখলো আমি ওর পেছনে দাঁড়িয়ে আছি, কিন্তু কিছু বললো না। আবার সামনের দিকে তাকিয়ে কান্না করতে লাগলো। তারপর আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে তারপর ওকে বলতে লাগলাম, আপু আপনি এখানে একা একা দাঁড়িয়ে আছেন কেন? তুই তুই এখানে কেন এসেছিস? হ্যাঁ, এমনি এসেছিলাম, আর এসে দেখি আপনি কান্না করছেন। তা কান্না করছেন কেন জানতে পারি? হেয়ালি করিস কেন? হ্যাঁ, তুই কি আমার কান্নার কারণ বুঝতে পারছিস না যে আমি কি জন্য কান্না করছি? জানি না, আর জানলেও সেটা নিয়ে এখন আর কিছু করার নেই। যখন সময় ছিল তখন বুঝতে পারিনি, আর এখন বুঝে বা কী হবে? তুই এতটা বদলে গেলি কি করে? হ্যাঁ, তুই তো এমন ছিলি না রে, যে আমি কিনা সামান্য একটু কষ্ট পেলেই আমার থেকে বেশি আঘাত কিনে তুই পেতি। আর তুই আমার জন্য পাগলের মতো করতি। আর আর আজ দেখ আমি তোর চোখের সামনে কান্না করছি, তাতে তোর কিচ্ছু যায় আসে না। তুই কিনা নির্দয় হয়ে কথা বলছিস। মানুষ সবসময় একই রকম থাকে না আপু। সময় আর মানুষের আচরণ মানুষকে পাল্টে যেতে বাধ্য করে। তাহলে আমি কি তোকে এতটাই বদলে দিয়েছি? একটা সময় তো আপনি নিজেই চেয়েছিলেন আমি যেন আপনার চোখের সামনে না থাকি, আপনাকে ভালোবাসার কথা না বলি, আপনাকে ডিস্টার্ব না করি। আমি তো আপনাকে ডিস্টার্ব করা এড়িয়ে গিয়েছিলাম। তারপরও কিনা আপনি ওই ঈশানের কথা শুনে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিলেন। মনে আছে, আমার সব মনে আছে রে, আমি কিছুই বলিনি। তুই জানিস এই কয়েকটা বছর আমি সেই কথা মনে করে নিজেকে অভিশাপ দিয়েছি, নিজেকে শেষ করে দিয়েছি। আমি তো একেবারে নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু একমাত্র মামির জন্য পারিনি। এই যে আমাকে আগলে রেখেছিল, নাহলে হয়তো আমাকে আর কখনো দেখতেও পারতি না। ওর এই কথা শুনে আমার ভেতরটা মোচড় দিয়ে উঠল। যতই বলি ভালোবাসি না, কিন্তু আমি তো জানি, আমার হৃদয় তো জানে আমি এখন ওকে পাগলের মতো ভালোবাসি। তাহলে এতদিন পরই সব বলছেন কেন? কারণ তখন আমি বুঝিনি ভালোবাসা কাকে বলে। আমি তখন ঈশানের মিথ্যে ভালোবাসায় অন্ধ হয়েছিলাম, যার কারণে সত্যিকারের ভালোবাসাকে আমি পায়ে মারিয়ে দিয়েছিলাম। তুই আমার জন্য কত কি করেছিস, আর দিন শেষে সেই আমি কিনা তোকে মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিলাম। যখন বুঝলে যে আমাকে ভালোবাসো তাহলে তখন আমাকে বললে না কেন? হাসালি তুই আমাকে। ঠিকই তোর জন্য যোগাযোগ করার জন্য ব্যবস্থা করেছিস তুই, সেই তো চলে এলি, আর কোনো খোঁজও নিসনি আমাদের। জানিস তোকে পাগলের মতো খুঁজেছি, তারপরে তোর খোঁজ পাইনি। তখন আমি হেসে দিলাম, হাসালেনি তো? আমিও না কি বোকা দেখেছো?
আসলে অনেক জেদ চেপে গিয়েছিল তোমার প্রতি। তোমার করা ওই কাজের জন্য আমি নিজেকে কোনোভাবেই মাফ করতে পারছিলাম না। তাই তো আর তোমাদের কোনো খোঁজখবর নিইনি, আর আমার খোঁজখবরও তোমাদের দিইনি। স্বার্থপর হয়ে গিয়েছিলাম আমি। স্বার্থপর তো তুই ছিলি না রে, স্বার্থপর তো ছিলাম আমি। জানিস, তুই চলে আসার পর আমি প্রতিটা রাত তোর ছবি দেখে কাটিয়ে দিতাম। তোকে অনেক খোঁজার চেষ্টা করেছি রে, কোনোভাবেই যে তোর খোঁজ পাচ্ছিলাম না। তখন শুধু একটা কথাই মনে হতো, আমার করা ভুলের কারণেই আমি আমার ভালোবাসার মানুষটাকে হারিয়েছি। যে আমাকে সত্যিকারের ভালোবাসতো তাকে হারিয়েছি। আর একটা জিনিসই বারবার ভাবতাম যে তুই আমাকে কোনোদিনও ক্ষমা করবি কি না। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। ফারিয়ার চোখের পানিগুলো দেখে আমি বুঝতে পারছিলাম যে এগুলো কোনো অভিনয় নয়। ও সত্যিই আমাকে ভালোবাসে, কিন্তু ওর করা অপরাধের কারণে আমি কিছুতেই ওকে ক্ষমা করতে পারছিলাম না। তখন আমি ওকে বলতে শুরু করলাম, জানেন আপু, আমি না আপনাকে অনেক ঘৃণা করার চেষ্টা করেছি। নিজেকে যতবার বলেছি ফারিয়াকে ভুলে যা, কিন্তু যতবার ভুলতে চেয়েছি ততবারই আপনার ওই হাসি মুখটা বারবার ভেসে উঠতো। কি বলি তুই? তার মানে কি তুই এখনো আমাকে ভালোবাসিস? ভালোবাসা কি এত সহজে ভোলা যায় আপু? আপনি আমাকে যতই কষ্ট দেন না কেন, আমার মনটা আপনাকে কখনো ভালোবাসা বন্ধ করতে পারেনি। প্রিন্স রে, তাহলে আর আমাকে দূরে সরিয়ে রাখিস না প্রিন্স। আমি যে আর কিচ্ছু চাই না, তোর কাছে কোনো বড় দাবিও নেই আমার। শুধু আমাকে তোর কাছে রেখে দে। তুই চাইলে আমাকে সারা জীবন শাস্তি দিস, তাতেও কোনো ক্ষোভ থাকবে না। শুধু তোর পাশে রেখে যেতে দে, তাহলেই যে আমার হবে। তারপরে আমাকে তোর জীবন থেকে সরিয়ে দিস না। আমি যে এখন এটা মানতে পারবো না। প্লিজ প্লিজ প্লিজ, আমার একটা অনুরোধ রাখ। আপনি হয়তো জানেন না, আমি আপনাকে আরও অনেক আগেই মাফ করে দিয়েছি। কি বললি তুই? সত্যি বলছিস? তুই আমাকে মাফ করে দিয়েছিস? হ্যাঁ, আমি আপনাকে মাফ করে দিয়েছি, তবে আমার একটা শর্ত আছে। তোর যা ইচ্ছা তুই তাই শর্ত দে, তুই যা বলবি আমি তাই করব। আমাকে অনেক ভালোবাসতে হবে, এতটা ভালোবাসতে হবে যতটা ভালোবাসা পেলে আমার আপনাকে ছাড়া কিছুই লাগবে না। আর আপনিও আমাকে ছাড়া অন্য কিছু কল্পনা করতেও পারবেন না। শুধু আমাকেই ভালোবাসতে হবে। কি রাজি তো? ঠিক আছে, অনেক ভালোবাসবো। এত পরিমাণে ভালোবাসা দেবো যে যে তুই আমার ভালোবাসা পেয়ে অতিষ্ঠ হয়ে যাবে। কথাটা বলতেই ফারিয়া আমাকে জড়িয়ে ধরলো। তখন ফারিয়া আমাকে বলতে শুরু করলো, আমার একটা কথা আছে, আমি কি কথাটা বলবো? হ্যাঁ অবশ্যই বলুন। কি বলবেন? কি বলতে চান আপনি আপু? আমাকে আর আপু বলিস না, আর আপনিও বলবে না, তুমি করে বলবে। আপু বলবো না তো কি বলবো? শুধু ফারিয়া বলে ডাকবে। আচ্ছা ঠিক আছে বাবা, তাই বলবো। এখন খুশি? হ্যাঁ, অনেক খুশি। আজকে তো আমার খুশিরই দিন। আমি যে আমার ভালোবাসার মানুষটাকে পেয়ে গেছি। আমি খুশি থাকবো না তো কে খুশি থাকবে? তখন আমি ফারিয়াকে নিয়ে নিচে নামলাম। আমি ফারিয়ার হাত ধরে আছি। এটা দেখে আম্মু আর আব্বু খুশি হলো, কিন্তু ফুপু এটা দেখে খুশি হলো না। ফুপু আমাকে বলতে লাগলো, বাবা, এতে কি করেছিস তুই? ওই কাল নাগিনীর হাত ধরেছিস কেন? ও তো আবার তোকে দ্বিতীয়বার ছবল দিতেও কিছু বা হবে না। বাবা, তুই ওর থেকে দূরে সরে আয়। ওর মতো মেয়ের থেকে তুই যতই নিজেকে সরিয়ে নিবি ততই ভালো। ফারিয়া ফুপুর কথা শুনে আমার হাতটা ধরে আমার পেছনে লুকিয়ে গেল। তখন আমি ফুপুকে বলতে লাগলাম, ফুপু তুমি এগুলো কি বলছো? হ্যাঁ, ও যে তোমার মেয়ে সেটাকে তুমি ভুলে গেছো, আর এগুলো তুমি ওকে কি বলছো? বাবা, ওর জন্যই আমরা তোকে হারিয়েছিলাম, তারপরও তুই ওর হয়ে ওকালতি করছিস। ও আমার মেয়ে না, ওর মতো মেয়ের আমার কোনো দরকার নেই। আহা ফুপু, অমন করে বলছো কেন? হ্যাঁ, ও না হয় একটা ভুল করেছে, তাই বলে তুমি ওকে এভাবে বকবে? এবারের মতো মাফ করে দাও, আর জীবনেও অমন করবে না। ও আমাকে কথা দিয়েছে। আমি একটা কাল নাগিনীকে কেউ বিশ্বাস করব, তারপরও আমি ওকে বিশ্বাস করব না। ওর ঠিকই দেখবে, তোকে আবার ছবল দিবে, আবার আমাদের কাছ থেকে কেড়ে নেবে। তুই ভুল করছিস বাবা। ফুপু, ও ফুপু, এমন করছো কেন? আমি তোকে মাফ করে দিয়েছি, তুমি ওকে মাফ করে দাও প্লিজ ফুপু। আর তোমার কাছে আমার একটা আবদার আছে। ঠিক আছে বাবা, একমাত্র তোর জন্য আমি ওকে মাফ করে দিলাম, না হলে আমি ওকে জীবনেও মাফ করতাম না। আমার লোক কি ফুপু,
এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। আচ্ছা পপু, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি বলবে বাবা, বল। তুই যা বলবি আমি তাই শুনবো। আসলে ফুপু, আমি না তোমার এই কালনাগিনী মেয়েটাকে ভালোবাসি। আমি ওকে বিয়ে করতে চাই। তুমি কি এই কালনাগিনী মেয়েটাকে আমার হাতে তুলে দেবে? আমার এমন কথা শুনে সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আর ফারিয়া তো রেগে গেছে, ওকে কিনা আমি কালনাগিনী বলেছি। তখন ফুপু হাসতে হাসতে বলল, তোর পছন্দ বলিহারি, শেষমেশ কিনা তুই এই কালনাগিনীকে তোর পছন্দ হলো। হাসালি বাবা, হাসালি। তোর যেটা ইচ্ছা তুই সেটাই কর, আমার কোনো না নেই। এই কথা শুনে আমি ফুপুকে জড়িয়ে ধরলাম। থ্যাংক ইউ ফুপু। তারপর আজকে কাজী ডাকা হলো আর ঘরোয়াভাবে আমাদের বিয়ে পড়ানো হলো। এখন আমি বাসর ঘরে দাঁড়িয়ে আছি। সামনে আমার ডাইনি কালনাগিনী বউটা কোমরে হাত দিয়ে রাগে সুরে আমাকে বলতে লাগলো, তুই আম্মুর সামনে আমাকে কি বলেছিলি? হ্যাঁ, আমি কালনাগিনী, তাই না? তোকে তো আজকে কালনাগিনীর ছবল দেবো। ওলে 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 সোনা গো আমার তোনাটা বুদ্ধি লাগ করলেতে কেন? হ্যাঁ, তখন তো আমি ওটা কথার কথা বলেছিলাম। আমার এই সিনিয়র বউটা কি কালনাগিনী হতে পারে? এটা তো আমার লক্ষ্মী একটা বউ। এত ঢং করতে হবে না তোমার, আমি বুঝি, খুব ভালো করেই বুঝি। এখন ঢং করতে এসো, হ্যাঁ তাই না? আজকে এর জন্য আমাকে শাস্তি পেতেই হবে। কি বললে তুমি? তুমি এই বাসর ঘরেও আমাকে শাস্তি দেবে? না না না, এ হতে পারে না। আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না। ও বাপ্পা ভাই, এ আমি কাকে বিয়ে করলাম? আমার বউ নাকি আমাকে বাসর ঘরেও শাস্তি দেবে? যত নাটকই করো না কেন, আর যতই বাপ্পাকে ডাকো না কেন, শাস্তি তোমার মাফ হবে না। ওই শোনা, কি শাস্তি দেবে শুনি? তোমার শাস্তি হলো আজকে তোমার বাসর করা হচ্ছে না। এখন বোঝো ঠেলা, আমাকে কালনাগিনী বলা? এখন হাড়ি হাড়ি টের পাবা। ধরো তোমার পেট পৌঁছায় অনেক ক্ষুধা, এত পরিমাণে খিদা যে তোমার মানে বলার বাইরে। তোমার সামনে পোলাও, কোরমা সবই রাখা আছে, কিন্তু কিছুই খেতে পারছো না। এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে? হ্যাঁ, এটা হতে পারে না। এত বড় অবিচার তুমি আমার সাথে করতে পারো না। প্লিজ শোনা, এরকম কন্ডিশন রেখো না প্লিজ। আজকের মতো মাফ করে দাও। তোমার কোনো মাফ হবে না, এখন গিয়ে শুয়ে পড়ো। তারপর আর কি, আমি ওর কথা মতো বিছানার এক পাশে শুয়ে পড়লাম গাল ফুলিয়ে, আর অন্যদিকে শুয়ে পড়লো। কিছুক্ষণ পর ও আমাকে একটা খোঁচা দিচ্ছে। তখন আমি ওকে বললাম, এই দেখো, তুমি আমার সাথে কোনো কথা বলবে না, আর খোঁচাও দেবে না। খোঁচাচ্ছ কেন? হ্যাঁ, আমার বাবুটা বুঝি রাগ করে আছে? হ্যাঁ, আসো বাবু, রাগ ভাঙিয়ে দিই। তারপর আর কি, আমি ওকে আমার পাশে ঘুরিয়ে প্রথমে ওর ঘাড়ে চুমু দিলাম, তারপর ঠোঁটে, তারপর আস্তে আস্তে। আচ্ছা থাক ভাই, আপনারা এখন বাসায় চলে যান, ঠিক আছে? অনেক হয়েছে, এত বেশি আপনাদের দেখতে হবে না। বাচ্চা মানুষ বাচ্চা থাকেন, এত বড় হতে হবে না তো। আমাদের গল্পটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই। আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।